নাইস নেম। তা বলে না তো ওই আরাবি নামের ছেলেটা কি করছে? ইনায়া আরও একবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর সমস্ত ঘটনা খুলে বলল। তুর্জয় সমস্ত কিছু শুনে বলল। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ। ইনায়া বাড়ির সামনে আসতেই ইনায়া গাড়ি থেকে যখন নামতে যাবে তখন তুর্জয় আমতা আমতা করে বলল। কিছু মনে না করলে আমি তোমার নাম্বারটা পেতে পারি? ইনায়া কিয়ৎক্ষণ কিছু একটা ভেবে নাম্বারটা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই তুর্জয় গাড়ি ঘুরিয়ে নেয়। হ্যালো, শোনো। কাজ হয়ে যাবে। ফোনের লাইন কাটতেই অট্ট হাসিতে মেতে উঠল, আর তার প্রতিধ্বনি হলো পুরো রুম জুড়ে। আই এম ব্যাক আফনান আরবি। তোমার সাথে লুকোচুরি খেলতে ভালোই লাগবে। পুরনো অন্ধকার গোডাউনের ভিতরে একটা ভাঙা কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে আছে তানিম। গোডাউনের চারপাশে ধুলোর স্তর জমে আছে, আর বাতাসে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ। তানিমের গালে, হাতে, পায়ে জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন, গালে ছোপ ছোপ রক্তের দাগ। চোখে মুখে ফুটে উঠেছে একরাশ হতাশা আর আতঙ্ক। একদিন পার হয়ে গেছে, পেটে একটা দানা তো দূরে থাক, এক ফোঁটা পানি পর্যন্ত পড়েনি। কম্পিত গলায় শুধালো। কেউ কি আছেন? একটু পানি হবে? পরপরই একই উক্তি বার দুয়েক আওড়ালো, কিন্তু না, কোনো সাড়া শব্দ আসছে না। কিছুক্ষণ পর গোডাউনের ভাঙা দরজা খট করে খোলার একটা শব্দ হলো। দরজা খুলতেই এক চিলতে আলো এসে তানিমের চোখে মুখে পড়তেই চোখ বন্ধ করে ফেলে তানিম। ন্যানো সেকেন্ড পর চোখ খুলতেই দেখলো ভাঙা দরজা ঠেলে ভিতরে একটা মেয়ে প্রবেশ করছে। কিছু কদম সামনে আসতেই তানিম আরও ভালো করে চোখ মেলে দেখার চেষ্টা করলো। মেয়েটির পরনে কালো চামড়ার স্টেঞ্চ কোট যা হাঁটু পর্যন্ত নেমে গেছে, ভিতরে স্লিম ফিট কালো শার্ট যা কোমরের কাছে ঢিলে ঢালা বেল্ট দিয়ে বাঁধা, পায়ে হাই হিলের কালো বুট, আর সেই বুটের এক একটি পদচিহ্ন মেঝেতে ধাতব ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। মেয়েটির পদচরণ যেন নিস্তব্ধতাকে চিরে এক শীতল সতর্কবার্তা ছড়িয়ে দিচ্ছে। কোমরের দুই পাশে গুঁজা আছে রিভলভার, চুলগুলো এলোমেলোভাবে পেছনে ছাড়া। মেয়েটির সামনের দিকে পা বাড়াতে বাড়াতে এলোমেলো খোলা চুলগুলোকে হাত খোপা করার বৃথা চেষ্টা চালালো। ঠোঁটে তার গাঢ় লাল লিপস্টিক, আর সাথে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি। সব কিছু মিলিয়ে মেয়েটিকে দেখে যেমন রহস্যময় লাগছে, ঠিক তেমনি আতঙ্ক লাগছে। তানিম দু তিনবার চোখ বন্ধ করে আবার খুলল। তানিমের কেন জানি বারবার মনে হচ্ছে সামনে তার যমদূত উপস্থিত, এই বুঝি তার প্রাণ নিয়ে চলে যাবে। মেয়েটি তানিমের সামনে গিয়ে পাশ থেকে একটা চেয়ার টান দিয়ে পায়ের উপর পা তুলে বসলো, যা দেখে তানিম একটু নড়ে চড়ে বসার চেষ্টা করলো, কিন্তু এত শক্ত করে বেঁধে রেখেছে যে একটু নড়ার কায়দাও নেই। রাজ, রাজ, জি ম্যাম। তোমাদের রেখেছি কিসের জন্য? কিছু কি ভুল হয়েছে ম্যাম? কথাটি অনেক ভয়ে ভয়ে বলল রাজ। রাজের প্রতি উত্তরে মেয়েটি বলল। অবশ্যই অনেক বড় ভুল করেছো। এই যে বেচারা কতক্ষণ ধরে পানি পিপাসায় কাতরাচ্ছে, পানি যাচ্ছে, কিন্তু তোমরা কেউ তাকে পানি দিচ্ছ না। এটা কি ভুল নয় তোমাদের? কিন্তু ম্যাম, কিন্তু আপনি তো বলেছিলেন খাবার তো দূরে থাক, পানি যেন না দিই। ও আচ্ছা, তাহলে আমি এখন বলছি পানি দাও। হাজার হোক, মৃত্যু পথযাত্রীর ইচ্ছা অপূর্ণ রাখতে নেই। তানিম এতক্ষণ ওদের কথোপকথন শুনলেও শেষ কথা শুনে প্রতি উত্তর করলো। মানে? মেয়েটি চেয়ার থেকে উঠে তানিমের কাছে গিয়ে শক্ত করে দুই গাল চেপে ধরে রাগে হিসিয়ে বলল। শুনতে পাসনি? তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসছে। কিন্তু আমার অপরাধ? পুরানো ভাঙা গোডাউন কাঁপিয়ে অট্ট হাসিতে ফেটে উঠল। সেই হাসিতে তানিমের শরীর যেন শিউরে উঠল, শরীরের প্রতিটি লোমগুলো যেন কাঁটার মতো হয়ে উঠল। তানিম অপলক দেখল কি সুন্দর মেয়ের, কি বীভৎস ভয়ঙ্কর হাসি। সাথে সাথে চোখ নামিয়ে নিল। রাজ পানির গ্লাস নিয়ে আসতেই মেয়েটি রাজের হাত থেকে পানির গ্লাস নিয়ে তানিমের মুখে ধরে, বেশিরভাগ পানি ফেলে দিচ্ছে। তানিম করুণ চোখে তাকালো, কিন্তু এতেও হয়তো পাষাণ মেয়েটির মন গলল না।
আরও তানিমের এমন চাহনির প্রতি উত্তরে বলল, ঠিক এইভাবেই আমার মৃত্যু তোদের দিকে দৃষ্টিপাত করেছিল। দয়া হয়েছিল কি তোদের? হয়নি তো, তাই না? তাহলে আমার কাছে কেন দয়া চাস? মিতুর নাম শুনতেই ঘাবড়ে গেল তানিম। মেয়েটি তানিমের চারপাশে ঘুরতে ঘুরতে বলল, আই ক্যান গিভ ইউ ওয়ান চান্স, বাট বাট তোর সাথে কে কে জড়িত তুই যদি তাদের নাম বলিস তাহলে তোকে আমি ছেড়ে দিব, না হলে। কোমর থেকে রিভলভারটা তানিমের মাথায় ঠেকিয়ে কথাটা বলল। তানিম ভয়ে শুকনো এক ঢোক গিলে বলছি রিভলভারটা পুনরায় আগের জায়গায় রেখে চেয়ারে বসতে বসতে বলল। গুড বাই। তানিম সেদিনই সমস্ত ঘটনা খুলে বলল। মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার বৃথা চেষ্টা চালাচ্ছে মেয়েটি। তানিমের সম্পূর্ণ কথা বলা শেষ হতেই হাই হিলের বুট জুতো থেকে ধারালো এক ছুরি টান দিয়ে বের করলো। চোখের পলকে তানিমের গলায় সেই ধারালো ছুরি চালিয়ে দিতেই ফিনকি দিয়ে মেয়েটির চোখে মুখেও বিভিন্ন জায়গায় রক্ত ছিটে গিয়ে পড়েছে। কাজটা এত দ্রুত হয়েছে যে তানিম কেন উপস্থিত গার্ডদেরও বুঝতেও সময় লেগে গেছে। তানিম একবার সামনে থাকা মেয়ে ও তার গলা বেয়ে রক্ত গড়িয়ে পড়া দেখছে। মেয়েটি মুখে ছিটে আসা রক্তগুলো মুছতে মুছতে তানিমের কানের কাছে গিয়ে বলল, মৃত্যুর আগে আমার পরিচয় না জেনে গেলে মৃত্যুর পর তোর একটা আফসোস থেকে যাবে। আর ইনায়া কখনো তার শিকারদের আফসোসে রাখে না। ইনায়া ইবনাত। আমি অন্ধকার জগতের এক অবিচ্ছেদ্য অংশ। আর এই জগতে, এই রাজ্যে আমি শাসক, আমি বিচারক, আমি ন্যায়দাতা। ইনায়া একটু থামলো। তানিমের চোখ বন্ধ হয়ে আসছে, তাও জোরপূর্বক খুলে রাখার বৃথা চেষ্টা চালাচ্ছে। হয়তো সেও সম্পূর্ণ কথা শুনে তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। তা দেখে ইনায়া মৃদু হাসলো, তারপর বলল, তোর আফনান আরবি যদি ডার্ক মাফিয়া কিং হয়ে থাকে তাহলে এই ইনায়া ইবনাত সিক্রেট মাফিয়া কুইন। আরবি যতটা না ভয়ঙ্কর তার থেকে খতরনাক এই ইনায়া ইবনাত, আর যার আরেক নাম ব্ল্যাক মাফিয়া। ম্যাম, এ তো মরে গেছে, কি করব এখন? তানিম যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তা ইনায়া খেয়াল করেনি। রাজের কথা কর্ণধার হতেই তানিমের দিকে দেখলো, তারপর রাজের উদ্দেশ্যে বলল, রাতের অন্ধকারে ফেলে আসো ওদের ক্লাবের সামনে। আর হ্যাঁ, খুব সাবধানে। ওকে ম্যাম। মিস্টার আফনান আরবি খান, আমাদের সংঘর্ষ এক মহাপ্রলয়ের জন্ম দেবে, যেখানে আপনার আর আমার প্রতিটা পদক্ষেপ হবে ভাঙন আর শূন্যতার সূচনা। আপনি যদি হন বরফ লাভী তাহলে আমি হব লালাভ বিভীষিকা। আমাদের মুখোমুখি বয়ে আনবে প্রলয়ের ধ্বংসলীলা। পুরো ঢাকা শহর চিরুনি তল্লাশি করা হয়েছে, তবুও তানিমকে খুঁজে পাওয়া যায়নি। শেষ আপডেট ছিল শুধু এতটুকু, ঝড়ের গতিতে কোনো এক গাড়ির ভিতর তানিমকে তুলে নেওয়া হয়েছে। কে বা কারা ও কেন নিয়েছে তার এখনো কোনো সুরাহা মেলেনি। আফনান তার নির্দিষ্ট আসনে বসে নেত্রপল্লব বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন। কার এত বড় সাহস আফনান আরবের সাথে শত্রুতা করার চেষ্টা করছে? দম আছে বলতে হয়। আফনানের ভাবনার মধ্যেই সোহেল এসে উপস্থিত হলো। কারো উপস্থিত টের পেতেই আরবি তার নেত্রপল্লব খুলে শুধালো। না বস। আফনান রাগান্বিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর সবার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলল, কালকে সকালের মধ্যে যদি আমার ভাইয়ের কোনো খবর না পাচ্ছে, দেন আই উইল শুট এভরিওয়ান। সোহেল শুকনো এক ঢোক গিরে চলে গেল। আরবির কোনো কিছুতে রাগ কন্ট্রোল হচ্ছে না। হুট করে মাথায় জেঁকে বসেছে ইনায়া। এই মুহূর্তে যদি এই মেয়ের সাক্ষাৎ সে না পায় তাহলে তার রাগ কন্ট্রোল করা বা নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। তাই আরবি আর কোনো কিছু না ভেবে সোজা গাড়ি নিয়ে বের হয়ে গেল। ইনায়ার বাসার সামনে আসতেই খেয়াল করলো তুজয়ের গাড়ি দাঁড়ানো, আর আরবি গাড়ির উইন্ডো নামিয়ে সেদিকেই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চোখে দৃষ্টিপাত করে আছে। মিনিট পাঁচেকের মধ্যেই তুর্জয় ও ইনায়া বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে। তুর্জয় গাড়ি স্টার্ট করে চলে যেতেই আরবি ইনায়ার সামনে গিয়ে দাঁড়ায়। হুট করে আরবিকে নিজের সামনে দেখে ইনায়া একটু চমকে উঠল, তারপরও নিজেকে সামলে নিয়ে বলল, সমস্যা কি তোমার? এখন দেখি আমার বাড়ির আশেপাশেও ঘোরাঘুরি করছো। সুইটহার্ট, দেখলে বুকের মধ্যে কেমন যেন তোলপাড় শুরু হয়ে যায়। আমার
পিছু নিয়ে ছেড়ে দাও, না হলে জানে মেরে দেবো একদম। এভাবে বলো না সুইটহার্ট। তোমার এই ঝাঁঝালো কণ্ঠে এত সুন্দর করে বললে শুধু জান কেন, স্বেচ্ছায় হার্ট, কিডনি, লিভার, ফুসফুস সব তোমাকে দিয়ে দিব। তোমার যা যা দেওয়ার ইচ্ছা তার সব দাও, তারপরেও না তুমি বাঁচতে পারবে, আর এই আমাকে আমার জায়গা থেকে এক চুলও সরাতে পারবে না। স্মরণে তাহলে কথাটি বলতে বলতে আরাবি ইনায়ার দিকে পা বাড়াচ্ছে, আর ইনায়া পিছাতে পিছাতে বাড়ির সদর গেটের সাথে আটকে গেল। আরাবি এক হাত গেটের উপর রাখতেই ইনায়া বলল, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। সুইটহার্ট, কি বললে তুমি এটা? আমি তোমার কাছে যাব আর তুমি আমাকে জ্বালিয়ে দিবে? আরাবি কথা বলতে বলতে ইনায়ার আরও একটু কাছে গেল, তারপর বলল, এত কাছে নাকি আরো কাছে? বলো না সুইটহার্ট। ইনায়া আরাবিকে ধাক্কাতে ধাক্কাতে বলল, দূরে থাকো, দূরে সরো, আমার থেকে দূরে থাকো, না হলে আমি তোমার। ইনায়ার মুখের কথা ছিনিয়ে নিয়ে আরাবি বলল, জানিয়ে নেবে? নিয়ে নাও, আমি ভয় পাই না কিছুতে। তবে চাইলে হাসতে হাসতে আমি আমার জান দিয়ে দেবো সুইটহার্ট। আর ইউ ম্যাড? অফকোর্স আই এম ম্যাড, শুধু তোমার জন্য। একজন রেপিস্ট, একজন খুনি তুমি, তোমার আপাদমস্তক জুড়ি খারাপের ছড়াছড়ি। আমি খুনি হতে পারি, খারাপ হতে পারি, কিন্তু রেপিস্ট না। অজ্ঞানতা দূরে থাক, সজ্ঞানে আমি কখনো কোনো মেয়েকে স্পর্শ করিনি। কথাগুলো বলতে বলতে আরাবি তর্জনী আঙ্গুল দিয়ে ইনায়ার গাল স্লাইড করতে করতে বলল, ইউ নো বেব, আমি এখনো ভার্জিন। তোমার বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারো। কথাটি বলেই ইনায়ার দিকে চোখ টিপ মেরে কিছুটা দূরে সরে আসলো। ইনায়ার রাগে কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলল, অসভ্য। আর কি যেন বলছিলে? খারাপ? ইউ মিন ডেভিল? তুমি এমনভাবে বলছো যেন তুমি কখনো খারাপ কাজ করোই নি সুইটহার্ট। হ্যাঁ, আমি খারাপ, খারাপকে আঁকড়ে ধরে চলি, কিন্তু তোমার মতো নিজের খারাপত্বাকে লুকাই না। তোমার সাথে কথা বলাটাই হচ্ছে বোকামো। তোমার মতো অসভ্য লোকদের মতো আমি তো শুধু ঘৃণা করি, শুধুই ঘৃণা। শুনতে পেয়েছো তুমি? কান খুলে শুনে রাখো, ঘৃণা করি আমি তোমায়। সুইটহার্ট, আজকে যে মুখে বলছে ঘৃণা করি, সে মুখে একদিন বলবে ভালোবাসি। ইনায়া আর কিছু না বলে বাড়ির ভিতর প্রবেশ করে, আর আরাবিও ইনায়ার যাওয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে। ভোরের আলো সবেমাত্র ধরণীতে আছড়ে পড়েছে। আরাবি উদম শরীরে উপর হয়ে ঘুমিয়ে আছে, পিঠ অবধি সাদা চাদরে ঢাকা। তার মুখে গভীর ও শান্তির ঘুমের প্রশান্তি ফুটে উঠেছে, কিন্তু এই নিস্তব্ধতায় আরাবির শান্তির ঘুম যেন কারো সহ্য হলো না। হঠাৎ করেই কর্কশ শব্দে ফোন বেজে উঠল, ভেঙে দিল আরাবির শান্তির ঘুম। আরাবি ঘুম ঘুম চোখে হাতড়ে বেড সাইডে টেবিল থেকে ফোন তুলে কানে ধরতেই এক ঝটকায় শোয়া থেকে উঠে বসলো। পলকের ভিতর যেন সব ঘুম আরাবির চোখ থেকে উবে গেল। ঝটপট বিছানা ছেড়ে কাবার্ড থেকে একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল, আর কালো জ্যাকেট পরতে পরতে গাড়ির চাবি নিয়ে দ্রুত বের হয়ে গেল। আরাবি ক্লাবের সামনে পৌঁছতেই দেখলো তার গার্ডরা তানিমের নিথর দেহকে ঘিরে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি যেন মুহূর্তেই থমকে গেল। আরাবি দ্রুত গাড়ি থেকে নেমে তানিমের সামনে গিয়ে দাঁড়ালো। একবার তানিমের দিকে তাকিয়ে তার চোখে ভাই হারানোর শোক, ক্ষোভ আর রাগের আগুন জ্বলে উঠল। গার্ডদের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে পড়ল, কে কে আমার ভাইকে এখানে মেরে ফেলে রেখে আছে? আর তোমরা কোথায় ছিলে? অ্যান্সার মি ড্যাম ইট! আরাবির কণ্ঠে ফুটে উঠেছে ভাই হারানোর যন্ত্রণা আর ক্রোধের মিশ্রণ, যেন চারিপাশের পরিস্থিতিকে ভারী করে তুলছে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ আরাবির সামনে মাথা তুলে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। আরাবি আবারও হুঙ্কার ছেড়ে বলল, স্পিক আপ, নো ওয়ান উইল বি সাইলেন্ট, আদারওয়াইজ আই উইল শুট এভরিওয়ান। একজন ভয়ে ভয়ে মুখ খুলল, বস, আমরা দুজন আজকে ক্লাবে ছিলাম। হুট করে একটা গাড়িতে আমার শব্দ শুনলাম, আর তারপরেই কিছু একটা ছুঁড়ে ফেলার শব্দ শুনতেই আমি আর সোহেল বাইরে বের হয়ে আসি। তৎক্ষণাৎ গাড়ি এখান থেকে চলে যায়। কি ফেলে রেখে গেছে সেটা দেখতে এসেই দেখলাম আপনার ভাই তানিমকে কে বা কারা যেন মেরে ফেলে গেছে, আর সাথে সাথেই আপনি সহ বাকি গার্ডদের খবর দেওয়া হয়। নীলের কথা শেষ হতেই সোহেল আরাবির হাতে একটা চিরকুট ধরায় দিল।
আরাবি প্রশ্নবিদ্ধ চাহনি দিতেই সোহেল তা দেখে বলল, বস, আমরা এখনও খুলে দেখিনি এর ভিতর কি আছে তা কেউ জানি না, আপনার জন্য রেখে দিছি। আরাবি চিরকুট খুলতেই গোটা গোটা অক্ষরে লেখাগুলো ভেসে উঠেছে। কি অবাক হচ্ছ? তোমার এলাকায় তোমার মতো ডার্ক মাফিয়ার ডেরায় থেকে তোমার নাকের ডগায় বসে তোমার ভাইকে খুন করে দিলাম আর তুমি বুঝতেও পারলে না। সবে তো শুরু মিস্টার আফনান আরাবি। তোমার নাকের ডগায় বসে আরো অনেক খেল দেখানো বাকি আছে। আরাবি ভাবছে বিএম এর মানে কি, আর কার এত বড় দুঃসাহস যে তার ভাইকে খুন করে আবার তাকে চ্যালেঞ্জ করছে। দম আছে বলতে হয়। আরাবি বিড়বিড় করে বলল, খেলা যখন তুমি শুরু করে দিয়েছ, তাহলে আমিও দেখব এর শেষ কোথায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মিতু মারা যাওয়ার আজকে 3 দিন। ইনায়া বাড়িতে ছোটোখাটো এক মিলাদের আয়োজন করেছে। বড় বড় আলেম ও কিছু এতিম বাচ্চাদের সাহায্যে কোরআন খতম দেওয়ার ব্যবস্থা করেছে। ইনান বোনের হাতে হাতে কাজ করে দিচ্ছে। মিতুর মৃত্যুতে যেমন ইনায়ার কষ্ট হচ্ছে, ঠিক তেমনি ইনানেরও কষ্ট হচ্ছে। ইনায়া বেশিরভাগ সময় বাইরে থাকে কাজের জন্য। ইনায়ার অবর্তমানে ইনানের দেখাশোনা সব করতো মিতু। ইনায়ের প্রতি যেমন টান ভালোবাসা ইনানের, তেমনটাই ছিল মিতুর উপর। ইনান তখন সবে ক্লাস 7 কি 8 উঠেছে। ঠিক তখন মিতু তাদের বাড়িতে আসে। একদিন স্কুল থেকে ফিরে জীর্ণশীর্ণ অবস্থায় মিতুকে সোফায় বসে থাকতে দেখে ইনান। সেদিন ইনায়ার কাছে জানতে চাইলে ইনায়া প্রত্যুত্তরে বলেছে, এটাও তোমার আরেকটা বোন। এরপর থেকে বাপ মা হারানো ইনানের জগৎ বলতে 2টি মানুষ ছিল, এক তার ইনায়া আপু আর এক তার মিতু আপু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নরপিশাচ আর হায়নার শিকার হয়ে অকালেই মিতুকে বেলি ফুলের মতো ঝরে যেতে হলো। রয়ে গেল শুধু ক্ষণস্থায়ী কিছু স্মৃতি। ইনানের আকাশ পাতাল ভাবনার মধ্যেই ইনায়ার আওয়াজ কানে ভেসে আসলো। ইনান চোখের পানি মুছে বলল, আসছে আপু। ইনান ইনায়ার কাছে আসতেই ইনায়া কিছু খাবারের প্যাকেট ইনানের হাতে ধরিয়ে দিয়ে বলল, রাস্তার পাশে যেসব পথ শিশু আছে তাদের হাতে একটা করে ধরিয়ে দিয়ে আসবে। ইনান মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে আপু। বলেই বের হয়ে গেল। বাসা আপাতত ফাঁকা, সবাই চলে গেছে। ইনায়া ইনানের হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে হাতের কিছু কাজ শেষ করে এবার স্বস্তির নিঃশ্বাস নিল। সোফার ওপর গা এড়িয়ে বসতেই মুঠো ফোনের ভাইব্রেট শব্দ হতে শুরু করলো। ফোন রিসিভ করেই ইনায়া বলল, ওইদিকের খবর কি রাজ? ম্যাম, দাফন হয়ে গেছে, কিন্তু অবস্থা ভালো না। আরাবির বাবা চাচা ভেঙে পড়েছে। আর আরাবি? ম্যাম, তার মুখাভাব দেখে কিছু ঠাউর করা যাচ্ছে না, কিন্তু এতটুকু বুঝতে পারছি ভেতরে ভেতরে ভয়ানক কিছু শক করছে। আচ্ছা তুমি থেকো না, গোপন গুপ্তচর রাখো রাজ। তুমি আমার সব, তোমাকে সাবধানে থাকতে হবে আরাবি থেকে। ম্যাম, আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তারপরেও সাবধানে থেকো। এখন আমি রাখছি। কল কাটতেই সোফার উপর ছুঁড়ে ফেললো ফোন। তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল ইনায়া। কিয়ৎক্ষণ হেসে তারপর হাসি থামিয়ে বলল, এবার বুঝবে আরাবি কাছের মানুষ হারানোর যন্ত্রণা। এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে। আমি তো একজনকে হারিয়েছি, আর তুমি তোমার ভাই ব্রাদার বন্ধু সব হারাবে। আর সব শেষে তোমার মরতে হবে, কারণ তুমি তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাদের দোষ ভুল ঢেকে তাদের সেভ করেছো। কিছুক্ষণ আগেই খান বাড়ির কনিষ্ঠ পুত্র তানিমকে দাফন করে আসলো। বাড়ির পরিবেশ এখন থমথমে। আরাবি তার নির্দিষ্ট আসনে বসে চোখ বন্ধ করে তর্জনী আঙ্গুল দিয়ে বারবার কপাল স্লাইড করছে। রাজীব তার বাবা মাসুদ খানকে সামলাচ্ছে। পুত্রহারা পিতার শোক বেশি। ফাহাদ, নিলয়, শাকিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসাদ খান এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর রাজীব সহ বাকিদের উদ্দেশ্যে বললেন, গর্ধবের দল এক একটা, এতজন মিলে একটা মেয়েকে রেপ করেই ফেলেছিস, তখন খুন করে বা জ্যান্ত মাটি চাপা দিতে পারিসনি, তা না করে ফেলে রেখে গেছিস। আর তোদের জন্য আমার সোনার টুকরা ছেলেকে হারাতে হলো। আমি শিওর ওটা ওই মেয়ের কারো কাজ, যে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেকে খুন করে দিয়েছে।
আঙ্কেল, আমরা সব খবর নিয়েছি। এতক্ষণে ওই মৃত্যু মেয়েটার আগে পিছে কেউ নাই। একবার এতিম বছর কয়েক আগে ইনায়ার সাথে সাক্ষাৎ হয়, আর এরপর থেকেই ওই বাড়িতে থাকতো। ইয়ানাটাকে? ইনায়া ইবনাত, ইনায়া ইনায়া ইনান ইন্ডাস্ট্রিজ একমাত্র অনার। কিন্তু শুনেছিলাম থানায় গেছিল আরাবির নামে জিডি করতে। ওই মেয়ের ধারণা আরাবি মিতুকে রেপ করে খুন করেছে, কিন্তু থানা থেকে পুলিশ অপরাধীকে কল দিয়ে সব বলে দেয় এবং কোনো অভিযোগ গ্রহণ করেনি। আরও মেয়েটাকে পাগল উন্মাদ আখ্যায়িত করে থানা থেকে বের করে দেওয়া হয়েছে। এটা তাহলে ওই মেয়ের কাজ? এই মেয়েই আমার বংশের ছেলেকে মেরেছে। আরাবি এতক্ষণ চোখ বন্ধ করে হল রুমে উপস্থিত থাকা সকলের কথা খুব মনোযোগ সহকারে শুনছিল। কিন্তু বাবার মুখে ইনায়া খুন করেছে, ইনায়া খুনি, এটা মানতে নারাজ। তাই মুখ খুলে বলল, আহ বাবা, কি বলছে সব? ওর মতো সাধারণ একটা মেয়ের এত বড় সাহস বা কলেজা কোনোটাই হবে না মাফিয়ার ভাইয়ের দিকে হাত বাড়ানো। শহরের সবাই যেখানে মাফিয়া আপনার আরবির নাম শুনলে ভালো খারাপ সবাই ভয় কাঁপে, আর সেখানে একটা মেয়ে হয়ে এটা অসম্ভব। সব কিছু এত সহজভাবে নিও না আরাবি। তুমি যাকে সাধারণ মনে করছো, হয়তো সেই একদিন তোমার আর আমার তিলে তিলে গোড়া মাফিয়া রাজ্যের ধ্বংসের কারণ হতে পারে। তোমার ছেলে ধ্বংস হয়ে গেছে বাবা। সে মেয়ের চোখে তোমার ছেলে তার ধ্বংস ছাড়া কিছু দেখছে না। যে করেই হোক, যেভাবেই হোক, হয়তো আপোষ না হয়ে ছিনিয়ে সব কিছুর ঊর্ধ্বে আমার ওই মেয়েকে চাই মানে চাই। কথাগুলো বলে প্রস্থান করলো আরাবি। আসাদ খান বুঝতে পারলো তার পাষাণ হৃদয় অধিকারী ছেলে এত বছরেও কোনো মেয়ের জন্য এমন বাবার মুখে তর্ক করেনি। আর সেই ছেলে আজকে 10 কথা শোনায় দিতে একবারও ভাবলো না সেই মেয়ের জন্য। আর কী সব বলে গেল! এই মেয়েকে এমনি সুবিধা লাগছে না। আর আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে তো না, আর কিছু ভাবতে পারছে না আসাদ খান। আরাবি যে তার কাছে কি একমাত্র সেই জানে। আর এই ছেলের এক চুল পরিমাণ ক্ষতি সেটা নিজ চোখে দেখার ক্ষমতা তার নেই। ফাহাদ, নিলয়, শাকিল ওই মেয়ের সব আপডেট চাই। যেভাবেই হোক কোনো কিছু যেন বাদ না পড়ে। খোলা আকাশের নিচে গাড়ির উপর শুয়ে আছে আরাবি। মাথার উপর ইয়া বিশাল আকাশ, আর তার বুকে জ্বলজ্বল করছে অসংখ্য তারা। আর তার মধ্যে মস্ত এক থালার মতো চাঁদ, যার আলোয় আলোকিত করে রেখেছে আধার রজনী। চোখ বন্ধ করে কপালের উপর হাত ঠেকিয়ে রেখেছে আরাবি। চোখ বন্ধ অবস্থায় ভেসে উঠল ইনায়ার মায়াবী মুখশ্রী। আরাবি ঝট করে নেত্রপল্লব মেলে ধরল, তারপর মনে মনে আওড়ালো, সুইটহার্ট, কি আছে তোমার মধ্যে যা আমাকে বাড়ে বাড়ির চুম্বকের মতো আকর্ষণ করে? তুমি প্রথম সেই নারী যাকে দেখলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছা হয় তোমায়, হারিয়ে যেতে ইচ্ছা করে তোমার এই গোলাপি রাঙা ওষ্ঠের গভীর অতলে। কফি শপে বসে আছে তুর্জয় ও ইনায়া। টেবিলের উপর ধোয়াটা কফির কাপ, আর তাদের মাঝে ছড়িয়ে আছে পিনপতন এক নীরবতা। তুর্জয় নিষ্পলক নয়নে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়া যদি সেই চোখে চোখ রাখতো তাহলে হয়তো তুর্জয়ের চোখের ভাষা বুঝতে সক্ষম হতো। ইনায়া কফির কাপে চুমুক দিতে দিতে বলল, এভাবে কি দেখছো তুর্জয়? হোয়াট? তোমাকে হোয়াট? কিছু না। ইনায়া তুর্জয়ের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করতে তুর্জয় আমতা আমতা করে বলল, এভাবে তাকিও না প্লিজ। ইনায়া কপালে ভাঁজ ফেলে ভাবুক ভঙ্গিতে বলল, কেন? তুর্জয় বুকের বাঁ পাশে হাত রেখে বলল। এই যে এখানে এসে লাগে। ইনায়া সরু দৃষ্টি আরও তীক্ষ্ণ করলো। তারপর তুর্জয়ের প্রত্যুত্তরে বলল, আর ইউ ফ্লার্টিং উইথ মি? ইনায়ার কথা শুনে তুর্জয় ওষ্ঠদ্বয়ের কোণে চমৎকার এক হাসি এনে তারপর শুধালো। এটা কি তোমার প্রশ্ন নাকি উত্তর? ইনায়া দৃষ্টি সরিয়ে বলল, এভাবে হাসার মানে হয় না তুর্জয়। তোমার হাসি আমায় বিভ্রান্ত করে তুলছে। তুর্জয় এবার একটু বেশ মজার ছল নিয়েই বলল, আর ইউ সিরিয়াস ইয়ানা? তোমার মতো মেয়ে যে কিনা কঠিন কিছুতে বিভ্রান্ত হয় না, আর সে সামান্য হাসিতে বিভ্রান্ত হচ্ছে। ইনায়া আস্তে স্বরে বলল। হুম। তুর্জয় এবার বেশ গম্ভীর গলায় বলল, তাহলে বিভ্রান্তি দূর করি নাকি একটু ঝুলিয়ে রাখবো? ইনায়া বিভ্রান্ত স্বরেই বলল, তুমি কি জানো তুমি যেটা বলতে চাইছো সেটা
কখনো সম্ভব নয়। তুর্জয় এবার ইনায়ার চোখে চোখ রেখে বলল। আদৌ কি তাই ইনায়া? ইনায়া কিছু বলতে যাবে তার আগেই চেনা পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহুর হলো। বাহ, কফি শপে কেমিস্ট্রি ক্লাস চলছে, ভালোই তো, মন্দ না। ইনায়া ও তুর্জয় ভেসে আসা কণ্ঠের মালিককে দেখার জন্য সামনের দিকে তাকাতেই দেখলো আরাবি দাঁড়িয়ে আছে, আর তার পিছনেই কফি শপের দরজা ঠেলে প্রবেশ করলো ওর বন্ধুরা। ভিতরে প্রবেশ করতেই রাজীব কফি শপে উপস্থিত থাকা হাতে গোনা কয়েকজনের দিকে ইশারা করতেই তারা হুড়মুড়িয়ে বের হয়ে গেল। হইচই পরিবেশটা হুট করেই নিস্তব্ধতায় ছেয়ে গেল। আরাবির দৃষ্টি ইনায়াতে সীমাবদ্ধ। পলকবিহীন আরও কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করেই ঠোঁট বাঁকিয়ে মৃদু হেসে উঠল আরাবি। ইনায়া ভ্রু কুঁচকে আরাবির দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, এরা এখানে কি করছে? অন্যদিকে তুর্জয় রাগে ফুঁসছে, হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে আর নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কিন্তু ইনায়ার বলা কথা কর্ণধার হতেই শান্ত ভঙ্গিতে বলল, এদের উদ্দেশ্য কি সেটা এখনই জানা যাবে, একটু অপেক্ষা করো। কিন্তু এর মধ্যে আরাবি তাদের টেবিলে এগিয়ে গেল। পিছনে তার বন্ধুরা একটু দূরে দাঁড়িয়ে, চোখে মুখে ফুটে উঠেছে শয়তানি হাসি। তার হয়তো এখন কোনো তামাশা দেখবে যা খুব চমকপ্রদ। তাদের হাসিতে সেটারই আভাস পাওয়া যাচ্ছে। আরাবি তার বাইকের চাবি আঙ্গুলের সাহায্যে ঘুরাতে ঘুরাতে বলল, কি রে সার্কাসের জোকার, তোকে সেদিন ওয়ার্ন করলাম, বারবার না বলে দিলাম ইনার আশেপাশে যেন তোকে আর না দেখে। তুর্জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে আরাবির উদ্দেশ্যে বলল, তুমি বললে কি আমার শুনতে হবে? আর তুই কে বারণ করার? আরাবি এবার ইনায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে বলল, সুইটহার্ট, তুমি তাকে বলনি তোমার দিকে তাকানোর ফলে আমি একজনের দুটো চোখই উপড়ে ফেলেছে? তোমার বলা উচিত ছিল। ভুল করে একজনের হাত তোমার ওড়নায় স্পর্শ করেছিল, তার জন্য আমি তার দুটো হাতটাকেই কেটে ফেলেছি, আর সেখানে চোখ কাটলে তোমার সাথে চিপকে আছে। তাহলে তো একে জানি মেরে দিতে এই আরবির 1 মিনিটও লাগবে না। কথাগুলো বলতে ইনায়া ডোব দিল অতীতে। ইনায়া শপিং মলে একটি দোকানে ঢুকে ড্রেসের নতুন কিছু কালেকশন দেখায় ব্যস্ত ছিল। তার মধ্যে কিছু ড্রেস হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যাচাই করছিল। হুট করে তার নজরে এলো একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকে দেখছে। ইনায়া সেদিকে পাত্তা না দিয়ে আরও কিছু ড্রেস দেখছে, আর ক্ষণে ক্ষণে সেই ছেলের গতিবেগের দিকে নজর রাখছে। ছেলেটি এখনও তার দিকে আগের ন্যায় তাকিয়ে আছে। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটল আরাবি। পুরো দোকানটা একবার চোখ বুলালো, তারপর নজর দিল ইনায়ার দিকে। ইনায়া আরাবিকে দেখেও না দেখার ভান করে নিজের কাজে ব্যস্ত। ততক্ষণ দোকানে দায়িত্বরত একজন এসে আরাবির উদ্দেশ্যে বলল, স্যার, আপনার কি কোনো কিছু লাগবে? আরাবি কোনো কিছু না বলে ইনায়ের দিকে তাকিয়ে থাকা ছেলেটির দিকে ধীর পায়ে এগিয়ে গেল। হঠাৎ করে নিজের সামনে কাউকে আবিষ্কার করাতে ছেলেটা কিছুটা ভড়কে গেল। নিজেকে স্বাভাবিক করে ভালো করে সামনে আসা অবস্থান করা মানুষটার মুখ দেখতেই কিছুটা আতঙ্কিত হলো। কণ্ঠে জড়তা নিয়েই বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরাবির চোয়াল শক্ত হয়ে আসলো এবং চোখে মুখে ফুটে উঠল এক ধরনের শীতল রাগ। আরাবি ছেলেটার কথা জবাব না দিয়ে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো। কি করছিলে? ছেলেটা আরো একটু ভড়কে গেল, থতমত খেয়ে বলল, কই কি করছিলাম? সেটাই তো জানতে চাইছে যে কি করছিলে। এর কণ্ঠস্বর শান্ত হলেও তা গম্ভীর ও ভয়ঙ্কর শোনাচ্ছিল। দোকানের সব স্টাফরা জড়ো হয়ে গেছে ততক্ষণে। ইনায়া চুপচাপ হয়ে আরাবির কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। আরাবির কথায় ছেলেটি এবার বেশ ভয় পেয়ে গেল। ভয় জর্জরিত কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে স্যার, এমন ভুল আর কখনো হবে না। আরাবির মুখে ফুটে উঠল কুর হাসি। ছেলেটির আপাদমস্তক দেখে বলল, ভুল যখন করেছে শাস্তি তো তোমাকে পেতেই হবে। মানে? এরপর কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই আরাবি ছেলেটার কলার চেপে ধরে এক হাত দিয়ে তার মাথা পিছনে ঠেলে দিল, আর অন্য হাত দিয়ে তার চোখ বরাবর আঙ্গুল চালিয়ে দিল, এমনভাবে যে ছেলেটি আকাশ পাতাল কাঁপিয়ে আর্তনাদ করে উঠল। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি কারো নজর সহ্য করতে পারি না,
আর সেখানে তো তুই প্রায় 27 মিনিট ধরে আমার জিনিসের উপর নজরদারি করেছিস। এতটুকু শাস্তি তো তুই ডিজার্ভ করিস। আরাবি ফিসফিস করে ছেলেটার কানের কাছে গিয়ে কথাগুলো বলল। তার গলায় এতটাই ভয়ালো সুর ছিল যে ছেলেটির মুমূর্ষ অবস্থায় কেঁপে উঠল। ছেলেটির চিৎকারে দোকানের সবাই আটকে উঠল। নিস্তব্ধতায় ছেয়ে যাওয়া পরিবেশ যেন ভয়ঙ্কর রূপ ধারণ করলো। দোকানের স্টাফরা ভয়ে জড়সড় হয়ে গেছে। মেয়েগুলো আরাবির ভয়ে চিৎকারও করার সাহস পাচ্ছে না। ইনায়া যেন সেখানেই ফ্রিজড হয়ে গেছে। ছেলেটি দু চোখ থেকেই রক্ত গড়িয়ে পড়ছে। সে কাতরাতে কাতরাতে বলতে লাগলো, ছেড়ে দাও প্লিজ, আর কখনো হবে না। আরাবি তাকে ঠেলে ফেলে দিল মেঝেতে। তারপর গার্ডদের দিকে তাকাতেই তারা টিস্যু ধরিয়ে দিল আরাবির হাতে। আরাবির রক্তমাখা আঙ্গুল মুছতে মুছতে বলল,